আজকে আলোচনা করব সব থেকে বিশ্ববিখ্যাত একটা নাটক সম্পর্কে, যেটি উইলিয়াম শেক্সপিয়ার দ্বারা লিখিত হয়েছিল, ম্যাকবেথ। ক্লাস 11-এর জন্য ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের জন্য এই নাটকটা একটা অসাধারণ হতে চলেছে। আমরা ইংলিশে নাটককে বলি ড্রামা, তেমনি উইলিয়াম শেক্সপিয়ার নামটা মুখস্থ রেখো। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিশ্ববিখ্যাত নাটকের নাম হচ্ছে ম্যাকবেথ। খাতা পেন নিয়ে তোমরা বসে পড়ো, পরপর আমি ক্লাস নেব। লিখতে লেখো, লিখতে লাগো, সব সুন্দর করে নিজের হাতে হ্যান্ড রিটেন নোট করো। এই নাটকটি 1606 সালে প্রকাশ পায় এবং লেখালেখি হয় সেই সময়। একটাই কারণ সেই সময়টা ছিল সুপারস্টিশনের সময়, সেই সময়টা টোটালি সায়েন্টিসের সময় নয়। 1606 দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা সেই বিজ্ঞানের যুগ নয়, এটা ছিল কুসংস্কারের যুগ। ফলে ম্যাকবেথ একটা ভূতের নাটকও বলা চলে, কারণ এখানে 3 ডাইনির কথা আছে। আমরা পর দেখব এবং সুন্দর করে নোট ডাউন তোমরা করে নেবে। 1 নম্বর যে বিষয়টি হলো ম্যাকবেথ, এটি একটা ট্র্যাজেডি ড্রামা, যেটাকে আমরা বলি দুঃখের নাটক। এই যে ট্র্যাজেডি মানে হচ্ছে কিন্তু দুঃখের নাটক। আর 2 নম্বর হচ্ছে এর মেন ক্যারেক্টার্স কারা, সেইগুলো আমাদের খুব মাথার ভিতরে একদম ইনপুট করে নিতে হবে যে এর মেন ক্যারেক্টার্স কারা। মেন ক্যারেক্টার্সগুলো হলো, পরপর লিখে দিচ্ছি। 1 নম্বরের মেন ক্যারেক্টার হচ্ছে ম্যাকবেথ নিজেই, যে আমাদের নাটকের হিরো এবং সে শেষে ভিলেনে পরিণত হয়। তার লোভ তাকে ধ্বংসের মুখে ফেলে দেয়, কারণ সে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী ছিল, যাকে ইংলিশে বলা হয় ভেরি অ্যাম্বিশিয়াস পারসন। কারণ সে অতিরিক্ত লোভ করে ফেলেছিল বলে আজ তার পতন হয়েছে। সে হিরো থেকে সোজা চলে এসেছে, প্রথমে সে ছিল হিরোর লেভেলে, শেষে চলে আসলো ভিলেনের লেভেলে, তার পতন হলো। এই উত্থান পতনের পিছনে অনেক একটা রহস্য আছে। তার মধ্যে মেন যেটা হলো ম্যাকবেথের নিজের লোভ, 2 নম্বর হলো তার বউয়ের লোভ, 3 নম্বর হলো প্রকৃত 3 ডাইনির কার্যকলাপ। 2 নম্বরের যে মেন ক্যারেক্টার, তিনি হলেন লেডি ম্যাকবেথ স্বয়ং নিজেই। সে ছিল ম্যাকবেথের বউ, ওয়াইফ। সে প্রচুর উচ্চাকাঙ্ক্ষী ছিল। উচ্চাকাঙ্ক্ষী মানে তার কোনো কিছুতে তার লোভ এত পরিমাণ ছিল যে তার কোনো কিছু কম দিলে হবে না, সব সময় সে বেশি চাইতো, তার থেকেও বেশি চাইতো। যে লেভেলটা শেষ হয়ে যায় একটা মানুষের চাওয়া পাওয়ার, সেই লেভেলটাকেও সে ছাড়িয়ে যেত। তার জন্য সে ছিল অ্যাম্বিশিয়াস লেডি। এই ম্যাকবেথের ধ্বংসের পেছনে লেডি ম্যাকবেথের হাত প্রচুর পরিমাণে একটা ছিল। 3 নম্বরে যে মেন ক্যারেক্টার হলো, সেটি হলো 3 উইচেস। হ্যাঁ বন্ধুরা, সব থেকে ম্যাকবেথের ধ্বংসের পেছনে এই 3 ডাইনির হাত বেশি ছিল। এদেরকে বলা হতো আনআর্থলি ক্রিয়েচার্স, যার মানে হলো অপার্থিব জীব। তারা দেখতে ছেলেও নয়, আবার মেয়েও নয়, আবার এদের মাঝের অংশও নয়। তার মানে তারা দেখতে একদম অপার্থিব জীব, এই পৃথিবীর জীবের মতো নয়। তাই জন্য আমরা ইংলিশে এটিকে বলবো আনআর্থলি ক্রিয়েচার্স, 3 উইচেস। আমি সব কিছু গল্প পরপর বলছি। 4 নম্বরে হলো ব্যাঙ্কো, আরেকটা চরিত্রের নাম। সে ছিল ম্যাকবেথের বন্ধু। ম্যাকবেথস হার্টেস্ট ফ্রেন্ড ছিল ব্যাঙ্কো, এবং এই ব্যাঙ্কই শেষ পর্যন্ত ম্যাকবেথের শত্রুতে পরিণত হয়ে ওঠে, কারণ তার 3 ডাইনির বলা ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে ম্যাকবেথ এই ব্যাঙ্ককে মেরে দেয়। 5 নম্বরে হচ্ছে ফ্লিয়েন্স, যে ছিল ব্যাঙ্কোর একমাত্র ছেলে। এই ফ্লিয়েন্সই একমাত্র বেঁচে থাকে ব্যাঙ্কোর বংশধরদের দিক থেকে। 6 নম্বরের যে ক্যারেক্টার, সেই হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট এবং মেন প্রোটাগনিস্ট। তিনি ছিলেন ডানকান। কোন কান? এটা মনে রাখবে, ডানকান, যে ছিল স্কটল্যান্ডের প্রকৃত রাজা। বুড়ো একটা ওল্ড এজের মানুষ, এবং এই ডানকান খুব ভালো একটা মানুষ ছিল।
যাকে ম্যাকবেথ পরবর্তীকালে মেরে দেয়। ওই জন্য তো আমরা বলছি ম্যাকবেথ হিরো থেকে কীভাবে ভিলেন হচ্ছে, আস্তে আস্তে আমি সব বলবো। 7 নম্বর হচ্ছে ম্যালকম। ম্যালকম মানে হচ্ছে বড় ছেলে। কার বড় ছেলে? রাজার বড় ছেলে। কোন রাজার? ডানকানের বড় ছেলে। 8 দাগ ডোনাল্ডবেন। ডোনাল্ডবেন ছিল ডানকান রাজার ছোট ছেলে। 9 নম্বরের ক্যারেক্টার হচ্ছে ম্যাকডাফ। ইনি ছিলেন ম্যাকবেথের মতোই একটা বীর স্কটল্যান্ডের সৈনিক এবং ম্যাকবেথের অপর একজন প্রতিদ্বন্দ্বী। পরবর্তীকালে দেখব এই ম্যাকডাফের হাতেই ম্যাকবেথ হত্যা হচ্ছে। 10 দাগ লেডি ম্যাকডাফ। ইনি ছিলেন ম্যাকডাফের স্ত্রী এবং ম্যাকডাফের স্ত্রী যখন একলা ছিল তখন সেই সময় গিয়ে ম্যাকবেথের আদেশে তাদেরকে হত্যা করা হয়। ম্যাকবেথ গল্পে যে জায়গার নাম আমরা সবার প্রথম পেয়ে থাকি সেটি হলো স্কটল্যান্ড। এই যে স্কটল্যান্ড জায়গাটা, স্কটল্যান্ডের রাজা ছিলেন ডানকান, যিনি খুবই একটা সহৃদয়ের মানুষ এবং খুবই ভালো মানুষ ছিলেন। তার দুটো সৈন্য ছিল, খুবই বীর পুরুষ দুটো সৈন্য ছিল, সব থেকে সেরাদের মধ্যে সোলজার্স। ঠিক আছে, প্রথম হচ্ছে 1 নম্বর ম্যাকবেথ ছিল, 1 নম্বর ম্যাকবেথের মধ্যে পড়ছে, এবং 2 নম্বর হচ্ছে ব্যাঙ্কো। এই যে ব্যাঙ্কো এবং ম্যাকবেথ এরা দুজন ভয়ঙ্কর যুদ্ধে ব্যাপক জয় হয় এবং তারা একটা দুর্যোগপূর্ণ রাত্রে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় দেখা হয় 3 ডাইনির সাথে। তারা ছিল অপার্থিব প্রাণী। দেখো 3টে ডাইনির ছবি আমি এঁকেছি, আর ছবি আঁকতে খুব ভালো পারি না, তারপরেও একটু এঁকেছি, একটু মানিয়ে নিও। ফার্স্ট ডাইনি বা উইচেস, তারপর সেকেন্ড ডাইনি, আবার থার্ড উইচেস। এই 3টে ডাইনি ছিল বা উইচেস ছিল, ইংলিশে আমরা উইচেস বলি। ম্যাকবেথকে ফার্স্ট ডাইনি, ফার্স্ট উইচেস ম্যাকবেথকে স্যালুট করে এবং বলে ওয়েলকাম থেন অফ কডর। সরি, থেন অফ কডর নয়, থেন অফ গ্লেমিশ। তাহলে ফার্স্ট ডাইনি ম্যাকবেথকে স্যালুট করছে কিন্তু এবং বলছে ওয়েলকাম থেন অফ গ্লেমিশ। এটা কিন্তু ম্যাকবেথের টাইটেল ছিল, মাথায় রাখবে। ফার্স্ট ডাইনি যে টাইটেলটার কথা ম্যাকবেথকে জানিয়েছিল সেটা কিন্তু ম্যাকবেথের অলরেডি ছিল। এই যে অলরেডি ছিল ফার্স্ট টাইটেলটা, কি টাইটেলটা? এই যে থেন অফ গ্লেমিশ। উনি ছিলেন, ম্যাকবেথ হচ্ছে জমিদার। কোথাকার জমিদার? জমিদার ছিল গ্লেমিশের জমিদার। এটা অলরেডি ফার্স্ট ডাইনি যেটা বলেছিল সেটা অলরেডি ম্যাকবেথ ছিল, বাট সেকেন্ড ডাইনি এবং থার্ড ডাইনি যখন তারা একটা কথা বলে সেটা কিন্তু ম্যাকবেথের ছিল না। তাই জন্য সেকেন্ড ডাইনি এবং থার্ড ডাইনি ছিল ম্যাকবেথের প্রকৃত ভবিষ্যৎবাণী করেছিল। এইটা পরীক্ষায় আসে যে কোন ডাইনি, কোন দুটো ডাইনি ম্যাকবেথের ভবিষ্যৎবাণী করেছিল, তখন বলতে হবে সেকেন্ড এবং থার্ড ডাইনি, কারণ ফার্স্ট ডাইনি কিন্তু ভবিষ্যৎবাণী করেনি, মাথায় রাখবে। তারপরে সেকেন্ড ডাইনি ম্যাকবেথকে বলে ওঠে ওয়েলকাম থেন অফ কডর। এই যে কডর, এটা কিন্তু ম্যাকবেথ ছিল না। ম্যাকবেথ বলছে দূর, কী ফালতু কথা বলছো। সেকেন্ড ডাইনিকে বলছে ম্যাকবেথ, দূর, এইসব ফালতু কথা কেন বলছো, কারণ আমি তো কডরের থেন নই। কডরের থেন তো আছে একজন বেঁচে, সে জ্যান্ত আছে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় ওদের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে থেন অফ কডরের একটা হাত ছিল, তাই জন্য রাজা ডানকান থেন অফ কডরকে মৃত্যুদণ্ড দিয়ে এবং তার সমস্ত থেনটাকে কেড়ে নিয়ে, টাইটেলটাকে কেড়ে নিয়ে ম্যাকবেথকে সেটা দান করে দেয়। ম্যাকবেথকে দান করে মানে কি, ম্যাকবেথকে সে টাইটেল করছে। কে করছে? ডানকান নিজে টাইটেল করেছে থেন অফ কডর। তারপরে থার্ড ডাইনি তখন বলে ওঠে, থার্ড ডাইনি যে ভবিষ্যৎবাণীটা করে সেটা ছিল সব থেকে নির্মম এবং ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, কারণ সে ম্যাকবেথকে টাইটেল করে বলে ওঠে তুমি হবে ভবিষ্যতের স্কটল্যান্ডের রাজা। এই দুটো ডাইনি হচ্ছে ভবিষ্যৎবাণী করে, লিখে রাখছি। ঠিক আছে, ফোরটেল করে কিং অফ স্কটল্যান্ড। ম্যাকবেথ বলে এত বড় কথা,
আর এটা হতেই পারে না, কারণ আমার নিজের রাজা বেঁচে আছে ডানকান, তাহলে আমি কী করে স্কটল্যান্ডের রাজা হব? তখন তারা 3 ডাইনি বলে উঠলে, হ্যাঁ হ্যাঁ, সব কিছুই তোমরা পাবে, তুমি বিশেষত সব কিছুই পাবে। কিছুক্ষণ পর কী হয়, দুটো দূত ওখানে চলে আসে, যে দূত দুটোকে রাজা পাঠিয়েছিল। ইংলিশে এই দূতকে আমরা বলবো এনভয়েস। এনভয়েস মানে দুটো দূত। কারা কারা? তারা হচ্ছে রস এবং অ্যাঙ্গাস। ডাইনিদের কথা শেষ হতে না হতে দুটো দূত এসে হাজির হয় ম্যাকবেথ এবং ব্যাঙ্কুর সামনে। দূতকে আমরা ইংলিশে বলবো এনভয়েস। তারা কারা কারা? তারা হচ্ছে রস এবং অ্যাঙ্গাস। ডাইনিরা তখন বলে ওঠে কিছুক্ষণ পর, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। এটা বলে ডাইনিটা অদৃশ্য হয়ে যায়, হাওয়ায় মিলিয়ে যায়। তারা তারা হচ্ছে স্মোকে মিলিয়ে যায়, এয়ারে মিলিয়ে যায়। এবং তারা দেখতে কেমন একটুখানি আগে বলেছিলাম আমি, তারা দেখতে আনআর্থলি ক্রিয়েচার। তারা এই পৃথিবীর মানুষ নয়, তারা দেখতে মানুষও নয়, তারা অপার্থিব জীব। এই কথা শুনে ম্যাকবেথের মনে তখন একটা প্রশ্ন জেগে ওঠে যে এরা কি আদৌ সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। কিছুক্ষণ পর যখন রস এবং অ্যাঙ্গাস আসে, তারা তখন একটা টাইটেল নিয়ে আসে ম্যাকবেথের জন্য। সেটি হলো, রস এবং অ্যাঙ্গাস টাইটেল ম্যাকবেথকে দিয়ে দেয় তখন ডানকানের আদেশে, তুমি হচ্ছ আজ থেকে থেন অফ কডর। এই থেন অফ কডর কিন্তু তখনও বেঁচে ছিল, কিন্তু হঠাৎ করে যে তাকে এভাবে রাজা নির্মম মানে একটা শাস্তি দেবে, ম্যাকবেথ সেটা ভাবতে পারেনি। কারণ পরবর্তীকালে দেখা যায় সেই কডরের থেন ও রাজার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এর বদলেই যেই ম্যাকবেথকে থেন অফ কডর উপাধি দেয়, সেই ম্যাকবেথ ভাবে দ্বিতীয় ডাইনির ভবিষ্যৎবাণীর কথা, এবং তার মনে আর একটা উচ্চাকাঙ্ক্ষী লোভ জন্মায় তৃতীয় ডাইনির ভবিষ্যৎবাণীর কথা, যে আমি কি স্কটল্যান্ডের রাজা হব। ঠিক এই সময় ম্যাকবেথের যাওয়ার পথে একটুখানি আগে সে লেডি ম্যাকবেথকে একটা চিঠি লেখে একটা দুর্গে পৌঁছায় ম্যাকবেথ। পৌঁছানোর পরে লেডি ম্যাকবেথকে একটা সুন্দর করে চিঠি লেখে, কারণ লেডি ম্যাকবেথ ছিল তার প্রিয়তম স্ত্রী। ম্যাকবেথ তখন লেডি ম্যাকবেথকে একটা সুন্দর করে চিঠি লেখে, জানো স্ত্রী, জানো আমার প্রিয়তমা, আজ এই কাণ্ড হয়েছে। আমি আজকে প্রথমে 3 ডাইনির সাথে দেখা করেছি এবং তার ফলে এই হয়েছে। চিঠি পড়ে তার স্ত্রীর মনে লোভ জন্মায় এবং সে ম্যাকবেথকে 3rd ডাইনির কথা বারবার স্মরণ করিয়ে দেয়। এইসব হওয়ার আগে আর একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে ব্যাঙ্কোর কথা। অনেকের হয়তো মনে থাকবে যে আরে ম্যাকবেথের সাথে তো ব্যাঙ্কো ছিল, তাহলে তার কি হয়েছিল? ব্যাঙ্কো নিজে রাজা হবে না, কারণ ব্যাঙ্কো ম্যাকবেথের কথা শেষ হওয়ার পরে 3 ডাইনির কাছে জিজ্ঞাসা করে যে আমার সম্পর্কে তোমরা কিছু একটা বলো। তখন 3 ডাইনি বলে, আরে দূর বোকা, তোর সম্পর্কে আমরা কি বলবো, তোর তো কিছুই হবে না, তোর দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু তোর বংশধর রাজা হবে পরবর্তীকালে। এইটা কিন্তু ব্যাঙ্ককে বলেছিল। মাথায় রাখবে, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের কোনো সন্তান ছিল না। ওদের কি ছিল না, এই যে সন্তান ছিল একমাত্র ব্যাঙ্কর ছিল, কিন্তু ম্যাকবেথের কোনো সন্তান ছিল না। মাথায় রাখবে এটা। ব্যাঙ্কর সন্তানের নাম আমরা একটুখানি আগেই পেয়েছিলাম, ফ্লিয়েন্স। তাই জন্য ডাইনিটা বলেছিল তোমার বংশধর হচ্ছে পরবর্তীকালে রাজা হবে, কিন্তু ম্যাকবেথের বংশধর কোনো পরবর্তীকালে রাজা হবে না। ম্যাকবেথ যখন বাড়ি যায় তখন তার স্ত্রী লেডি ম্যাকবেথ তখন ম্যাকবেথকে বলে, তৃতীয় ডাইনির কথা আমাদের মেনে চলতে হবে, ওইটাই আমাদের হতে হবে পরবর্তীকালে। তখন কি হয়, ম্যাকবেথ সবাইকে নিমন্ত্রণ করে, যে ম্যাকবেথ হচ্ছে থেন অফ কডর হয়েছে এর শোকে, মানে এর আনন্দের শোকে যেটা বলা হয়, মানে অতিরিক্ত আনন্দ পেয়ে গেছে তো তাই জন্য। যখন দ্বিতীয় ডাইনির ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে, তখন ম্যাকবেথ সমস্ত সবাইকে গেস্ট হিসেবে নিমন্ত্রণ করে নিজের দুর্গে। তার দুর্গের নাম হচ্ছে ইনভারনেস, সুন্দর একটা অসাধারণ প্রাসাদ। সেই দুর্গে কারা কারা গেস্ট হয়ে আসে? ফার্স্ট অফ অল ডানকান গেস্ট হয়ে আসে, ম্যালকাম ডানকানের বড় ছেলে, ডোনাল্ডবেন ডানকানের ছোট ছেলে, ম্যাকডাফ ওই যে একটা ভালো সৈন্য ছিল সে, ব্যাঙ্কো এবং ফ্লিয়েন্স, এরা সবাই চলে আসে
এবং তার সাথে সাথে তো আরও অনেক লোক আসবে, কারণ একটা রাজার তো কম লোক থাকে না, সেপাই সামন্ত, মন্ত্রী, আরও অনেক কিছু সৈন্য সব কিছু নিয়ে ডানকান ম্যাকবেথের প্রাসাদে চলে আসে এবং লেডি ম্যাকবেথ প্রচুর পরিমাণে ডানকানকে সেবা আপ্যায়ন করে। মানে সে মানে ভিতরে ভিতরে বিষ আছে কিন্তু সামনে সে মধুর কথা বলে, সেই রকম মিস্ত্রি ছুরি ব্যবহার করছে। আরেকটা জিনিস হচ্ছে ম্যাকডাফ। এই ম্যাকডাফের সম্পর্কে একটু বলে রাখি, এ হচ্ছে থেন অফ ফাইভ। এই যে ম্যাকডাফ, ম্যাকডাফ হচ্ছে থেন অফ ফাইভ। ঠিক আছে, তারপরে দেখো লেডি ম্যাকবেথ ফার্স্টে ম্যাকবেথকে বলে তুমি একটা কাওয়ার্ড। কারণ কারণ হচ্ছে ব্যাপারটা ম্যাকবেথ মারতে পারে না ডানকানকে, কারণ সে অনেকবার বোঝায় যে ডানকান তো খুব একটা ভালো লোক, আমি ওকে কী করে মারবো, তার উপরে একটা বুড়ো মানুষ। লেডি ম্যাকবেথ বলে নিজে একটা সাহসী নয়, তার উপরে আরও অনেক কিছু বাজে বাজে কথা বলে ম্যাকবেথকে নিয়ে। তা ম্যাকবেথ বলে আচ্ছা ঠিক আছে আমি পারবো না, তুমি আগে গিয়ে মেরে এসো। তখন লেডি ম্যাকবেথ ছুরি নিয়ে চলে যায় ডানকানের রুমে। ডানকানকে খাওয়ানো সুন্দর করে খাবি দিয়েছে এবং ডানকানকে ঘুমোতে দিয়েছে। যখন ডানকান ঘুমিয়ে পড়েছে, লেডি ম্যাকবেথ আস্তে আস্তে দুই রক্ষী ছিল ডানকানের ঘরের পাশে, সেই রক্ষী দুটোকে হদ্দমুদ্দম ওই একটু নেশাখোরের জিনিস খাবি দিয়েছে, মদ তদ খাবি দিয়েছে, মাতাল হয়ে পড়ে রয়েছে, ফলে মারতে তো আরও বেশি সুবিধা হবে। এরপরে লেডি ম্যাকবেথ তখন ডানকানের রুমে চলে যায় এবং তার ডানকানকে সুন্দর করে যেই মারতে যাবে কিন্তু মারতে পারে না। কী একটা সমস্যা, তার কারণ হচ্ছে রিজেম্বলস অফ আর ফাদার্স ফেস। কারণ লেডি ম্যাকবেথের বাবা একদম ডানকানের মতনই দেখতে ছিল, ওই জন্য পরীক্ষায় প্রশ্ন আসে যে এই যে লেডি ম্যাকবেথ তার বাবার তার ওই ডানকানকে মারতে পারেনি একটাই কারণটি ছিল তার বাবার মতো তার ডানকানের ফেসটি ছিল। ফলে ডানকানকে না মারতে পেরে লেডি ম্যাকবেথ চলে আসে এবং বলে আমি মারতে পারবো না, তুমি চলে যাও। তখন ম্যাকবেথ চলে যায় সাহস নিয়ে ড্যাগার হাতে, একটা ছুরি, বড় একটা ছুরি হাতে নিয়ে চলে যায় এবং পরে গিয়ে সে ঘুমন্ত অবস্থায় ডানকানকে হত্যা করে, যেটি ছিল অতিরিক্ত ভয়ঙ্কর একটা বিষয়, কারণ ঘুমন্ত মানুষকে কখনো মারতে নেই। ফলে এই যে ঘুমন্ত মানুষকে ম্যাকবেথ মেরেছে, এর জন্য ম্যাকবেথের ঘুম হারাম হয়ে যায়। ম্যাকবেথ যেই মুহূর্তে ডানকানকে মারতে যাবে তখন কি হয়, একটা ছুরি তার দিক ফিরে এরমভাবে আসে এবং এসে বলে এরমভাবে থাকে ছুরিটা, এবং সে এরমভাবে ধরতে যায় কিন্তু তারপরে সে ধরতে পারে না। কিছুক্ষণ পর যেই ডানকানকে ও মেরেছে ঠিক সেই সময় একটা আওয়াজ চলে আসে, বলে যে ম্যাকবেথ ডানকানকে মেরেছে, এর মানে হলো ম্যাকবেথ নিজের ঘুমকে হত্যা করেছে, ঘুমন্ত একটা মানুষকে মেরেছে, তাই জন্য আজ থেকে ম্যাকবেথের ঘুম শেষ। তখন আরেকজন বলে ওঠে ওই যে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা থাকে অথবা দুই কাঁধে দুই এঞ্জেলস থাকে, সেই এঞ্জেলস দুটো বলে ওঠে আমিন। আমিন বলে উঠেছিল। এটাও আসে পরীক্ষায় যে ম্যাকবেথ কাকে হত্যা করেছিল, আসলে তার নিজের ঘুমকে হত্যা করেছিল। আজকের পরের থেকে ম্যাকবেথের আর জীবনেও ঘুম আসবে না। লেডি ম্যাকবেথ যখন এই অতিরিক্ত ভয়ঙ্কর কাণ্ড ম্যাকবেথকে দিয়ে করিয়েছে, তখন লেডি ম্যাকবেথের ভিতরেও একটা ঘুমের মধ্যেই হাঁটার রোগ চলে আসে, যাকে আমরা ইংলিশে বলবো সমন্যাম্বুলিজম রোগ। সমন্যাম্বুলিজম, যার মানে হচ্ছে স্লিপ ওয়াকিং, ঘুমের মধ্যে সুন্দর করে হেঁটে হেঁটে চলে যাওয়া। এই রোগের ফলেই লেডি ম্যাকবেথ একসময় ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে মারা গিয়েছিল। তোমরা নিশ্চয়ই উইলিয়াম শেক্সপিয়ারকে দেখেছো, এই সেই উইলিয়াম শেক্সপিয়ার দেখতে পাচ্ছ, এনার কিন্তু একটা ভলিউম এটা। আর যে ম্যাকবেথের কথা আমি বলছিলাম, সেই ম্যাকবেথ হচ্ছে এই সে, যেই মুহূর্তে ম্যাকবেথ নিজে হাতে ডানকানকে হত্যা করে তখন একটা কথা হয়, উইল অল গ্রেপ নেপচুনস ওশন ওয়াশ দিস ব্লাড ক্লিন ফ্রম মাই হ্যান্ড, নো দিস মাই হ্যান্ড will rather the multitude to see increased, making the gathered on rate। বলে ওই দেখতে পাচ্ছ ওর হাতে রক্ত, এর মানেটা কি জানো? যেই মুহূর্তে ম্যাকবেথ ডানকানকে হত্যা করেছিল তার যে হাতে রক্ত লেগেছিল, সেই রক্তর জন্য সে যখন হাত ধুতে যায় তখন কি হয়, তার হাত যতবারই সে ধুচ্ছে কিন্তু মাইন্ডে সে দেখতে পাচ্ছে তার হাতে রক্তই রক্ত। তার এমনি হাত পরিষ্কার হয়ে গেছে কিন্তু তার মাইন্ডে রক্তের ছোপ আর যায়নি কোনো দিন। ঠিক আছে, যেই মুহূর্তে
ডানকান যখন মারা যায় তখন কি হয়, ডানকানের দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড বেন, এই যে একটা ছেলের নাম হচ্ছে ম্যালকম আর একটা ছেলের নাম হচ্ছে ডোনাল্ড বেন। একটা ছেলে ম্যালকম যখন বড় ছেলে, এ তখন কী করে, ইংলিশ কোর্ট বা ইংল্যান্ডে পালিয়ে যায়। ভাবছে আরে বাপরে, আমার বাবাকে যে মারতে পারে সে আমাদের মারতে আর কতক্ষণ সময় নেবে। তাই জন্য তারা এক মুহূর্ত বিচার বিবেচনা না করেই পালিয়ে চলে যায়। ওদের রাজা হবার টোটালি ইচ্ছা জাগেনি, কারণ নিজে রাজা যে বাবা তাকেই মেরে দিয়েছে যখন, তখন আর ওদেরকে মারতে কতক্ষণ। এবং ডোনাল্ড ব্যান তখন পালায় আয়ারল্যান্ডে। এরা সেখানে গিয়ে প্রচুর পরিমাণে সৈন্য জোগাড় করতে লাগে। ওরা বুঝে গিয়েছিল যে এই হত্যা কারা করেছে, ওরা বুঝে গিয়েছিল যে এই হত্যা কার প্রাসাদে এসে হয়েছে, এবং নিশ্চিতভাবে সেই লোক এই হত্যা করিয়েছে। সব সন্দেহ গিয়ে পড়ে ম্যাকবেথের উপরে। এই সমস্ত কিছুর ভিতরে একমাত্র ব্যাংকও বুঝতে পারে যে আসলে এই হত্যা কে করিয়েছে, কারণ তৃতীয় ডাইনির কথা ব্যাংকও নিজেই শুনেছিল। পরীক্ষায় আসে কে সবথেকে বেশি পরিমাণে উইটনেসড বা আই উইটনেস ছিল ম্যাকবেথের এবং এই ডানকানের সমস্ত বিষয়ের ভিতরে। তখন বলতে হবে ব্যাংকও ছিল, কারণ ব্যাংকও হচ্ছে একমাত্র মানুষ যে তৃতীয় ডাইনির মাঝখানে ছিল, ওর কথা শুনেছিল। সে তৃতীয় রানী বলেছিল তুমি হচ্ছে স্কটল্যান্ডের রাজা হবে ভবিষ্যতে, সেটাই কিন্তু ম্যাকবেথ হয়েছিল। ম্যাকবেথ হয়ে যায় রাজা, কিং অফ স্কটল্যান্ড। কারণ ম্যাকবেথ রাজা হবার পিছনে আরেকটা কারণ ছিল, ডানকানের দুই ছেলে পালিয়েছে, এদিকে ব্যাংকও চলে গিয়েছে, এদিকে ম্যাকডাফ চলে গেছে। যখন সবাই চলে গেছে, একমাত্র স্কটল্যান্ডে পড়ে আছে ম্যাকবেথ নিজেই যখন পড়ে আছে, তখন স্কটল্যান্ডের মানুষরা ম্যাকবেথকে কিং হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে। পরে কী হয়, ম্যাকবেথ ব্যাংকোকে নিমন্ত্রণ করে। ব্যাংকই হচ্ছে একমাত্র আই উইটনেস, কারণ ওই আই উইটনেসকে রাখলে তার সমস্যা হতে পারে। এই জন্য ব্যাংকোকে সে সুন্দর করে প্ল্যান করে মেরে দেয়। ম্যাকবেথ কিং অফ স্কটল্যান্ড হবার আনন্দে একটা পার্টি ইনভাইট করে সবার মধ্যে। সবাইকে বলে দেয় আজ আমার পার্টিতে চলে এসো, সবাইকে আজকে খাওয়াবো সুন্দর করে ব্যাংকোয়েট হলে। ভোজ সভাতে নিয়ন্ত্রণ করে এবং সেখানে ব্যাংকো এবং ফ্লিয়ান্সকে ফার্স্ট অফ অল নিমন্ত্রণ করে, কারণ এই দুটোকে ব্যাংকোকে যদি মারতে পারে তবে ফ্লিয়ান্স বেঁচে যাবে, এটা খুবই খারাপ হয়। তাই জন্য ব্যাংকো এবং ফ্লিয়ান্স দুজনকেই মারার প্ল্যান করে সে, এবং দুজনকেই সে সুন্দর করে নিমন্ত্রণ করে ডাকে। দুটো ভাড়াটে খুনি দিয়ে ব্যাংকো এবং ফ্লিয়ান্সকে হত্যা করানোর একটা মাস্টার প্ল্যান তৈরি করে ম্যাকবেথ। কিন্তু ব্যাংকোকে যখন দুটো ভাড়াটে খুনে ছুরি দিয়ে আঘাত করছিল, তাকে যখন হত্যা করছিল, তখন ব্যাংকো তার ছেলে ফ্লিয়ান্সকে পালাতে পারে। ঠিক সেই সময় ফ্লিয়ান্স পালিয়ে চলে যায়। এর ফলে ব্যাংকো মার্ডার হয়, কিন্তু ফ্লিয়ান্স পালিয়ে যায়। ফ্লিয়ান্স প্রাণে বেঁচে চলে যায়। দুটো ভাড়াটে খুনি যখন এসে জানায় যে আমরা ব্যাংকোকে মেরে দিয়েছি, তখন ম্যাকবেথ জিজ্ঞেস করে ফ্লিয়ান্স কোথায়, ফ্লিয়ান্সকে মেরেছো তো?